এটা অত বেশি ভালো নয়, জানো সব। লেখো আইইউপ্যাক নোমেনক্লেচার। আমাকে আবার লিখতে হচ্ছে, লিখো আইইউপ্যাক নোমেনক্লেচার। দুই রকম যৌগ, একটা যৌগ হচ্ছে যেখানে কোঅর্ডিনেশন লেয়ারের আগে আয়নীয় অংশ, আর এক রকমের যৌগ যেখানে কোঅর্ডিনেশন লেয়ারের ঠিক পরে আয়নিক পার্টটা। CONH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে Cl3, তার মানে আয়নীয় অংশটা থার্ড ব্র্যাকেটের বাইরে এবং সেটা পরে, অবশ্যই বাইরে। আর K4 FeCl6, এখানে K4 যেটা সেটা থার্ড ব্র্যাকেটের বাইরে, সবে সেটা আগে, তাই না? তো দুই রকম যৌগের নামকরণ শিখবো ফার্স্টে আজকে। তারপরে দ্বিতীয়ত দুটোই যদি কোঅর্ডিনেশন লেয়ারে থাকে তখন সেক্ষেত্রে কিভাবে নামকরণ করব সেটা শিখবো। আর আরেকটা হচ্ছে যদি একটাই যদি জটিল একটা ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে নামকরণটা কিভাবে করবো সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো নামকরণে লিখো আইইউপ্যাক রুলস। বিভিন্ন রকমের রুলস বিভিন্ন বইয়ে আছে। আমি তোমাদেরকে আমি আমার মতো করে রুলসগুলো লিখিয়ে দিচ্ছি। এবার যে রুলসটা আমি লিখিয়ে দেব সেই রুলসটা একদম সবার জন্য হয়ে যাবে আশা করছি। তবে দুই এক জায়গায় যদি না হয় তাহলে ওগুলোকে আমি আবার পরে পরে মানে অ্যাড করে দেবো, যে এটাতে একটু এটা করবো, ওটাতে একটু এটা করবো, ঠিক আছে? লিখো প্রথমে 1 নাম্বার রুলস নাম্বার 1, যে যৌগটির নামকরণ করব সেটাকে বলছি। লিখো প্রথমে যৌগটিকে আমি নিজের ভাষায় লিখছি, যে করে নেব, ভেঙে নেব, এরকম ভাবে লিখছি, ঠিক আছে? তোমরাও তাই লিখবে। যৌগটিকে প্রথমে ক্যাটায়ন ও অ্যানায়ন দুটি অংশে ভেঙে নেব, ঠিক আছে? নাম্বার 2, নামকরণে প্রথমে ক্যাটায়ন অংশটি ও তারপর অ্যানায়ন অংশের নাম উল্লেখ করব। অ্যানায়ন অংশের নাম উল্লেখ করব। তার মানে যেভাবে ভাঙবে, ভাঙার পরে প্রথমে নাম লেখার ক্ষেত্রে ক্যাটায়নের নাম আগে লিখব, তারপর অ্যানায়নের নাম লিখব। ক্যাটায়ন যেই অংশে থাকুক, সে আয়নীয়তে থাকলেও ক্যাটায়নকে আগে বলবো, যদি আয়নীয় অংশে থাকে তাও ক্যাটায়নকে আগে বলবো, ঠিক আছে? এটা 2 নাম্বার রুলস। এবার 3 নাম্বার, আমাদের চালাকির কাজ হবে কি, ধাতুর জারণ স্তরকে বার করব। যৌগের কেন্দ্রীয় ধাতুর জারণ অবস্থা নির্ণয় করব বা করে রাখবো। এটা কাজে লাগবে নামকরণ লেখার পরে ধাতুর পাশে লিখতে হবে, ঠিক আছে? রোমান হরফে আর কি। নাম্বার 4, এবার নাম লেখা শুরু করছি। নাম লেখার মধ্যে কি হবে,
ক্যাটায়নের নাম প্রথমে উল্লেখ করব, তাই না? ক্যাটায়নের নামটা প্রথমে উল্লেখ করব। এবার ক্যাটায়নটা দুই জায়গায় থাকতে পারে, যদি আয়নীয় অংশ থাকে, আবার ক্যাটায়ন অয়নীয় অংশ থাকতে পারে। তার মানে এখানে 4-এর এ আমি একটা পয়েন্ট করলাম, 4-এর দুটো পয়েন্ট হবে, 4-এর এ আর 4-এর বি। লিখো ক্যাটায়ন অংশটি যদি আয়নীয় অংশে থাকে তবে সেক্ষেত্রে ক্যাটায়ন মৌলটির নাম লিখব, কিন্তু এখানে কেবলমাত্র লিখে দিচ্ছি, কেবলমাত্র ক্যাটায়ন মৌলটির নাম লিখব, কিন্তু কতগুলি ক্যাটায়ন মৌল আছে তা উল্লেখ করার প্রয়োজন নেই মানে উল্লেখ করবে না। যদি উল্লেখ করো তাহলে ভালো করে নিয়মটা লিখো। 4-এর বি, এগুলো সব 1 2 3, 4-এর বি, 4-এর বি মানে 4-এর আরেকটা পয়েন্ট আছে। যদি ক্যাটায়ন অংশটি যদি আয়নীয় অংশে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে লিগ্যান্ডগুলির নাম অ্যালফাবেটিক্যালি সাজিয়ে সংখ্যা সহ উল্লেখ করতে হবে বা উল্লেখ করব। প্রথমে লিগ্যান্ডগুলোর নাম অ্যালফাবেটিক্যালি সাজিয়ে সংখ্যা সহ উল্লেখ করব। এটার মানে হচ্ছে যে ধরো 2 রকমের লিগ্যান্ড আছে, লিগ্যান্ডগুলি মানে যত রকমের লিগ্যান্ড আছে আর কি, যদি 2 রকমের লিগ্যান্ড থাকে তাহলে একটা লিগ্যান্ডের প্রথম অক্ষর হয়তো এ দিয়ে আছে, একটা লিগ্যান্ডের প্রথম অক্ষর হয়তো বি দিয়ে আছে। তাহলে সেক্ষেত্রে দুটো লিগ্যান্ডের মধ্যে কোন লিগ্যান্ডগুলোর নাম আগে বসাবো, এ দ্বারা যে লিগ্যান্ডগুলো মানে প্রথমে লেখা আছে সেগুলোকে আগে লিখবো সংখ্যা সহ অবশ্যই, এবং তারপর পরের অ্যালফাবেট যেটা আছে সেই হিসাবে তার নামটা সংখ্যা সহ লিখবো। ওকে,
এবং তারপর ধাতুর নাম লিখে যখন লিখা হয়ে যাবে সব, হ্যাঁ, তারপর লাস্টে ধাতুর নাম লিখে পাশে প্রথম বন্ধনীতে, এগুলো রোমান হরফ না? দেখো তো, কেউ বলতে পারছো কিনা আমি জানি না। এগুলো রোমান হরফ তো? রোমান হরফ তো, ঠিক। তাহলে প্রথম বন্ধনীতে রোমান হরফে জায়গা নাই, হ্যাঁ, কি করবো? লিখে দিই। একটু চেষ্টা কষ্ট করে দেখে নাও, আমি মুখেও বলছি, অসুবিধা হবে না। রোমান হরফে ধাতুটির জারণ স্তর বসাবো, ঠিক আছে? তাহলে এক জারণ স্তর যদি 1 আসে তাহলে প্রথম বন্ধনী লিখে 1 বসালাম, 2 আসলে 2 বসালাম, প্রথম বন্ধনী করে। তো এটা হলো 4 এর রুলস, মানে 4 এর এ আর একটা 4 এর বি, এটা 4 এর রুলস। এবার হবে 5 এর। 5 এরটা কি করবো? এবার অ্যানায়ন কে নিয়ে ভাববো। অ্যানায়নটা যদি ক্যাটায়নের অংশে থাকে, সরি, অ্যানায়নটা যদি আয়নীয় অংশে থাকে, এটা একটা রুলস। আবার যদি অ্যানায়নটা অয়নীয় অংশে থাকে তাহলে আরেকটা রুলস। বুঝতে পারছো? তো আমি কি করলাম, এটা করে মিটিয়ে দিলাম। চলো পয়েন্ট করো। 5 এর এ অ্যানায়ন অংশটি যদি আয়নীয় অংশে থাকে, তাহলে সেক্ষেত্রে আয়নটির, এখানে অ্যানায়ন মৌলটি বলিনি কিন্তু, আয়নটির আয়ন মানে এখানে Cl থাকলে ক্লোরাইড, ক্লোরো না, ক্লোরিন না, Br থাকলে ব্রোমিন বা ব্রোমো না, ব্রোমাইড। তাহলে আয়নটির নাম লিখতে হবে। আয়নটির নাম উল্লেখ করতে হবে বা করব। আচ্ছা, নিজের ভাষায় যখন লিখছি তো উল্লেখ করব, এভাবে লিখতে হবে, উল্লেখ করব, হ্যাঁ, একদম নিজের মতো করে লিখছি। তবে কতগুলি অ্যানায়ন আছে তা উল্লেখ করার দরকার নেই, উল্লেখ করার প্রয়োজন নেই। ওকে, 5 এর এ এটা। 5 এর বি, যদি অ্যানায়নটা এবার অয়নীয়তা থাকে, অ্যানায়ন অংশটি যদি আয়নীয় অংশে থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে লিগ্যান্ডগুলির নাম
অ্যালফাবেটিক্যালি সাজিয়ে সংখ্যা সহ উল্লেখ করে বসাতে হবে, বা সংখ্যা সহ বসাবো। তারপর শেষে ধাতুটির নাম লিখে পাশে প্রথম বন্ধনীতে রোমান হরফে ধাতুকে যাওয়ার স্তর বসাবো। এক্ষেত্রে পাশে একদম এক্ষেত্রে ধাতুটির নামে আম বা আস থাকে তাহলে তার পরিবর্তে এট শব্দটি যুক্ত করব। যদি আম বা আস না থাকে তাহলেও এটিই শব্দ বসিয়ে নেব। যেমন প্লাটিনাম থাকলে প্লাটিনেট, যেমন ফেরাস থাকলে ফেরেট, যেমন ক্রোমিয়াম থাকলে ক্রোমেট, যেমন এবার এগুলো যদি না থাকে তাহলে কি হবে, আম বা আস না থাকে তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ম্যাঙ্গানিজ, আমোনা আসোনা ম্যাঙ্গানিজ, তো এখানে ম্যাঙ্গানেট, ওটা আমাদের শিখে নিতে হবে, ঠিক আছে। যেমন জিঙ্ক, আমও নেই আসো নেই, জিঙ্ক, তো জিঙ্কেট, ঠিক আছে। যেমন কপার, আসো নেই আমও নেই, তো কিউপ্রেট, এগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন কোবাল্ট, আমও নেই আসো নেই,
হবে কোবাল্টেট, কোবাল্টেট। যেমন স্ক্যান্ডিয়াম, আম আছে, তাহলে স্ক্যান্ডেট হয়ে গেল, ওটা তো পারছি, বুঝতে পারছি, স্ক্যান্ডিয়াম অবশ্যই, তাহলে স্ক্যান্ডেট। ভ্যানাডিয়াম আছে আম, তো ভ্যানাডেট। টাইটানিয়াম, টাইটানেট। হ্যাঁ, তো আম আস থাকলে আশা করছি অসুবিধা হবে না। যদি আম আস না থাকে তাহলেও আমি দেখিয়ে দিলাম, যেমন ম্যাঙ্গানিজ দেখালাম, জিঙ্ক দেখালাম, কপার দেখালাম। হ্যাঁ, আরো আছে ক্রোমিয়াম। হ্যাঁ, আর তো নেই আপাতত এগুলোই। কপার দেখালাম, জিঙ্ক দেখালাম, নিকেল, নিকেল যেমন আম আস নাই, নিকেল, NiCkel, তাহলে কি হবে বলো তো? নিকেট না, নিকেলেট। কি হবে? নিকেলেট, নিকেলেট। তাহলে এই শুধুমাত্র এর ক্ষেত্রে অ্যানাইন অংশ যদি অয়নিত থাকে তাহলেই, না হলে কিন্তু এগুলো আবার হবে না। আগেরটাই যেমন লিখাইনি। তো আমি যা রুলস গুলো লিখালাম, এই রুলস গুলো একদমই আমার নিজের মতো করে লেখানো, কোনো বইয়ে কোনো জায়গায় পাবে না। ঠিক আছে? তোমাদের খুব সহজে সামারি করার মতো একটা সামারি করে দিলাম। এটি যদি তোমরা মাথায় রাখতে পারো তো আইইউপ্যাক তোমার কাছে সহজ হয়ে যাবে আশা করছি। খুব সম্ভবত তোমাদের আর এরকম সাধারণ যৌগ নিয়ে আর মাথা ব্যথা থাকবে না যে আমি পারবো না। এবার আমি তোমাদেরকে একটু বলবো যে ক্লোরিন, Cl লেখা হয়েছে সবার। যেমন ধরো Cl, Clটা আমরা এর আগে জারণের স্তর বার করতে গিয়েও, ইভেন তোমাদেরকে শেখাতে গিয়েও দেখেছি যে Cl কোনো মুহূর্তে দেখছি ভিতরে, কোনো মুহূর্তে দেখছি সে বাইরে। ঠিক আছে? তো বাইরে যারা থাকে তাদেরকে বলবো মূলক, র্যাডিক্যাল বা আয়ন, আর যারা ভিতরে থাকে তখন সেটাকে বলবো লিগ্যান্ড। তাহলে Cl কে লিগ্যান্ড বলবো না মূলক বলবো? উত্তর হচ্ছে Cl দুটোই, লিগ্যান্ড রূপে ব্যবহৃত আবার মূলক রূপে ব্যবহৃত। তাহলে কি দুই জায়গায় দুই রকম নাম? উত্তর হচ্ছে হ্যাঁ, দুই জায়গায় একই নাম হয় না। তো কি হবে? যখন লিগ্যান্ড রূপে থাকবে তখন তার নাম ক্লোরিডো। কি নাম বললাম? ক্লোরিডো। কিন্তু যখন মূলক রূপে থাকবে, অ্যানাইন রূপে থাকবে, তখন তার নাম হয়ে যাবে ক্লোরাইড। বুঝতে পারলাম? ক্লোরাইড। আবার যখন Cl রূপে থাকে, Cl, তখন ক্লোরো বলি বা ক্লোরিন বলি, এরকম আমরা বলি। তাহলে লিগ্যান্ড রূপে একটা নাম, আবার তার মূলক রূপে একটা নাম, তাহলে অবশ্যই সেই নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতেই হবে, মুখস্থ না করলে কিন্তু হবে না। তো যেগুলো ইন জেনারেল খুব বেসিক্যালি অনেক যৌগ করতে গিয়ে আমরা পাবো বা পরীক্ষায় আসার মতো যেগুলো, সেই যৌগগুলোর ক্ষেত্রে কোনগুলো লিগ্যান্ড রূপে ব্যবহৃত হয় বা কোনগুলো বেশি মূলক রূপে ব্যবহৃত হয় তারও একটা আমি তোমাদেরকে সামারি করে দিচ্ছি। বুঝতে পারছি? কথা বুঝতে পারছো কিনা আগে বলো। তো এখানে কি লিগ্যান্ড রূপে ব্যবহৃত হয় আর তার নাম লিগ্যান্ড রূপে কি, মূলক রূপে কি, এই দুটো আমি লিখিয়ে দিচ্ছি। যত রকমের আসার সম্ভাবনা থাকে সেগুলো লিখেছি। বইয়ে তো প্রচুর প্রচুর আছে, এতগুলো খুব সম্ভবত করতে হবে না। যদি তারপরে তোমরা বাড়িতে ঘরে বসে প্র্যাকটিস করতে গিয়ে যদি আমার লেখানোর বাইরে কিছু থাকে তাহলে ওগুলো বই থেকে দেখে নিতে পারবে। বুঝতে পারলাম? তো ঠিক আছে, লিখো। রুলসগুলো খুব সহজ ভাষায় লিখে দিয়েছি আমি। লিগ্যান্ডগুলোর, মূলকগুলোর নাম লেখানোর পরে তোমাদেরকে একবার দুবার পড়তে বলবো। হ্যাঁ, যেমন ধরো Cl, লিগ্যান্ডটা কি বললাম? ক্লোরিডো। আর মূলক রূপে
যেমন ধরে এফ ফ্লুরিডো, মূলক রূপে ফ্লোরাইড। ওএইচ হাইড্রিডো, মূলক রূপে হাইড্রোক্সাইড। ও আয়োডিডো, আয়োডাইড। যেমন H থাকে, H মাইনাস আকারে থাকবে হাইড্রিডো, হাইড্রাইড। CN সায়ানিডো, সায়ানাইড। NC আইসোসায়ানিডো, আইসোসায়ানাইড। OH হাইড্রক্সিডো। হাইড্রক্সাইড। NH2 অ্যামিডো, অ্যামাইড। S2 মাইনাস সালফিডো, সালফাইড। NO3 CH3COO মাইনাস অ্যাসিটেটো, অ্যাসিটেট। NO3 মাইনাস এটার ব্যাপারে তো বলেছি, তোমরা এটি সুন্দর করে টুকেছো। আর এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার খুব একটা দরকার নেই, কেন? কারণ মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে লিগ্যান্ড রূপে সেটা হয় ইডো, ইটো, এটো এরকম আছে, তাই না? আর মূলক রূপে হয় আইড না হলে এট, এ দুটাই। আইড না হলে এট। দেখো আইড 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 এট, তাই না? এট 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 আইড আইড আইড। আর এগুলো কি? ইডো 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 ইডো। আচ্ছা, এটা ইডো ইডো এটো, এটা এবার এটো, সব এটো 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 এটো। এইটা ইটো, এটা ইটো, এটা ও ও, মানে ওই ইটো ওটো ওটো মোটো এগুলো বেশি লিগ্যান্ডে। আর এগুলোতে আইড আইড আইড। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তো আমি একটা যৌগ নিয়ে দেখাচ্ছি, যৌগটার নামকরণ কি করে করব। একটা বর্ডার করলাম, এদিকে একরকম যৌগ করাবো, এদিকে আর একরকম যৌগের নামকরণটা শেখাবো। এদিকে কোনটা শেখাবো? এদিকে এরকম যৌগ শেখাবো যেখানে কোঅর্ডিনেশন লেয়ারের আগে আছে আয়নিক পার্টটা। আর এইবারে শেখাবো এমন একটা যৌগ যে যৌগটার কোঅর্ডিনেশন লেয়ারের পরে আছে। বুঝতে পারলাম? পেজ পাল্টাবো না, এটা মেটাবো। K4 খুব কমন একটা যৌগ এবং আমার খুব ফেভারিট একটা যৌগ এটা। K4 FeCl তোমাদের ফেভারিট হয়ে গেছে? আমার জন্য ফেভারিট করে দিয়েছো না? এই একটা যৌগ K4 FeCl6, যেখানে পটাশিয়ামটা কেন্দ্রীয় ধাতু কি বলে কোঅর্ডিনেশন লেয়ারের
বাইরে তো আছে এবং সেটা আগে আছে। আরেকটা কি, আরেকটা ফেভারিট যৌগ CO NH3 হোল 6 থার্ড ব্র্যাকেট। এই দুটো যৌগের নামকরণটা আমি শেখাচ্ছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, এখন তোমরা পারবে, জানি না বাবা, ছাড়ো, পারবে। প্রথমে কি করব বলো, এই যৌগটাকে প্রথমে কি করব, রুলস মতো আগাবো। মানে এখন রুলস মতো আগাও, এমনি তাহলে কদিন পরে এমনি তোমরা আর রুলস মানবেই না, হঠাৎ করে করতে পারবে, মানে এমনি করতে পারবে। প্রথমে বলো কি করব, তো আয়নে ভেঙে নাও 4K প্লাস FeCl হোল 6 4 মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় রুলসে কি বলা আছে বলো তো, প্রথমে এই অংশটার নাম লিখবো, ঠিক আছে, তারপরে এই অংশটার নাম। এবার এটা আমি জানলাম যে এই অংশের নামটা আগে, ভুল করে এই অংশের নাম লিখবো না। কেন, এই অংশটা কোথায় আছে, অ্যানায়ন, তাহলে অ্যানায়নটা আগে লিখবো না, কি লিখবো আগে ক্যাটায়ন লিখবো। তাহলে এইটা আমি ভেঙে নিয়ে বুঝতে পেরে গেলাম যে এই অংশটা আগে, আমি জানি যে এটা ক্যাটায়ন হবে, মানে আস্তে আস্তে শেখাচ্ছি বলে, ধীরে ধীরে শেখাচ্ছি বলে, কিন্তু তুমি জানো এটা ক্যাটায়নই হবে। যদি না জানো তাই ভেঙে নিয়ে আমি তোমাকে একদম দেখিয়ে দিলাম যে এটাই ক্যাটায়ন। তাহলে এই অংশটার নাম আগে লিখবো, ভুল করার জন্য এই নামটা না। তৃতীয়তে কি আছে বলো, ধাতুটি জারণ স্তর বার করবো। তাহলে এই ধাতু জারণ স্তর x প্লাস -6 ইকুয়ালস টু -4, তাহলে x ইকুয়ালস টু +2, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে 3 নাম্বার রুলসটা বেরিয়ে গেল। এবার 4 আর 5 এই দুটো রুলসে একটা একটা করে কাজে লাগে, বুঝতে পারলে কথাটা? কোন যৌগে কোনটা লাগবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, কোন যৌগে কোনটা লাগবে। মানে 4 আর 5 যেমন যে রুলস গুলো আছে A আর B করে, 4টা রুলসই লাগবে না। 4 এ 2টা আছে, 5 এ 2টা আছে, এই 4টা রুলসের মধ্যে যে কোনো 2টা তোমার যে কোনো একটা যৌগের ক্ষেত্রে লাগবে। তাহলে আমি আগে দেখবো যে ক্যাটায়ন অংশের নাম আগে লিখবো, তো ক্যাটায়ন অংশটা কোথায় আছে, আয়নীয়তে না অআয়নীয়তে? এবার আয়নীয় ক্যাটায়ন, ক্যাটায়ন অংশ আয়নীয়, কত নাম্বার রুলসের কত নাম্বার পয়েন্ট বলো? 4 এর A, ঠিক আছে। তাহলে 4 এর এটা কাজে লাগলো, তার মানে নিশ্চয়ই 4 এর B টা আর কাজে লাগবে না, বুঝে গেল? এই যৌগের ক্ষেত্রে 4 এর B টা কাজে লাগবে না। তাহলে কি বলেছে, যদি ক্যাটায়ন অংশটা আয়নীয়তে থাকে তাহলে কি করব বলো, কি করব? প্রথমে ক্যাটায়ন অংশটির নাম লিখবো। তো ক্যাটায়ন অংশ কটা আছে, 4টা আছে, তাহলে টেট্রা পটাসিয়াম লিখে দিচ্ছি। কি লিখবো? টেট্রা পটাসিয়াম লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টেট্রা পটাসিয়াম। আচ্ছা, তারপরে ওইখানে কিছু লেখা আছে না নাই? কি লেখা আছে? কতগুলো ক্যাটায়ন, কটা? 4টার জন্য আমি টেট্রা লিখেছি। তো টেট্রা যে লিখেছি ওইটা লেখাটা প্রয়োজন নেই না, লিখতেই হবে না, প্রয়োজন নেই, আমি লিখিয়েছি সহজ ভাষাতে, কিন্তু লিখলেই ভুল। তুমি মনে করছো স্যার আছে তো লিখবো না, কিনে লিখলে তো নিয়ম আরো ভালো হওয়া উচিত, কিন্তু এটা লেখা ঠিক আছে। তুমি যদি মাতব্বরি করে লিখে আসো তাহলে ভুল না ঠিক? অবশ্যই ভুল। ওকে, নেক্সট গল্প শেষ ক্যাটায়নের। আর কি ক্যাটায়নে কিছু গল্প আছে? নাই। এবার চলে যাবো কোথায়? অ্যানায়নে। অ্যানায়নটা কোন অংশে? অআয়নীয়। অ্যানায়নটা অআয়নীয়। তাহলে কি রুলস আছে বলো? অ্যানায়ন অআয়নীয়, অ্যানায়ন অআয়নীয়। বলো 5 এর কত? 5 এর বিতে কি বলা আছে ভালো করে দেখো তো। অ্যানায়ন অংশটি যদি অআয়নীয় অংশে থাকে তাহলে প্রথমে লিগ্যান্ড গুলোর নাম অ্যালফাবেটিক্যালি। তো 2 রকম বা 3 রকম লিগ্যান্ড থাকলে অ্যালফাবেটিক্যালি একটা মারফিট আছে, তাই না? কম্পিটিশন আছে, কিন্তু এখানে লিগ্যান্ড তো একই প্রকার, তাই এই ক্ষেত্রে আমরা লিগ্যান্ডের অ্যালফাবেটিক্যালি ভাবার গল্প নাই। তাহলে কে আছে? Cl। আচ্ছা, Cl কি রূপে আছে, লিগ্যান্ড না মূলক? লিগ্যান্ড। তো Cl লিগ্যান্ড রূপে কি নাম আছে দেখো? সায়ানিডো না ইডো? ইডো না ইডো? ইডো, ঠিক আছে, মাথায় রাখবে। কিন্তু কটা আছে সংখ্যা সহ বলেছে কি দেখো তো, সংখ্যা সহ বলেছে কিনা দেখো। কটা? 6টা। 6 কে কি বলবো ভালো ভাষায়? হেক্সা। তাহলে কেউ ভুল করে লিখবে না, 6টা সায়ানিড এরকম লিখবে না কেমিস্ট্রির ভাষায়।
হেক্সা, কিসা, হেক্সা, সায়ানিডো। ওকে, বুঝতে পারলাম কিনা বলো? লিগ্যান্ড কি আর আছে? লিগ্যান্ড তো আর নাই। তাহলে লিগ্যান্ড যেহেতু নাই, তাহলে লিগ্যান্ড গল্প শেষ হলেই কার গল্পে ঢুকবো আমরা? কেন্দ্রীয় ধাতু। কে আছে? কে আছে? এফি। এফির মার নাম কি? ফেরাস। তো এখানে কি আস বা আম থাকলে এট লাগাতে বলেছি না বলিনি? বলেছি। দেখো রুলসে লেখা আছে যে যদি কি বলে অ্যানায়ন অংশটা অয়নীয়তে থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় ধাতুর নামে আস বা আম থাকলে অবশ্যই এট লাগাবো, না থাকলেও এট লাগালাম। দেখলে না, জিঙ্ক নাই তো আম আস, তাও এট লাগিয়েছি, শিখিয়েছি। তাহলে এটা কি হওয়া উচিত? ফেরেট। ওকে, তাহলে সাথে সাথে কি করব? সাথে সাথে প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর মধ্যে কি করব? জার্নেশন করব। জার্নেশন কত? এটা রকম হলো না? কে কে বুঝতে পারলে হাত তোলো তো। তোমাদের ভিডিও দিকে আসবে না বাবা, এখন বড় করে হাত তুলেছে, ছবি আসবে না। সবাই বুঝে গেছো? যদি এখানে সি এর হাত নামে, সি এর জায়গায় 6টা সি এর জায়গায় দেখা গেল 3টা কিছু আর 3টা আর কিছু, তখন কিন্তু নাম অ্যালফাবেটিক্যালি বসাতে হবে। ওগুলো দেখবে তোমরা আস্তে আস্তে দেখাবো, আমি এখানে দেখিয়ে দেবো একটা দুটা করে, প্র্যাকটিস করতে দেবো। চলো এটা করে নি, এটা করে নি। বলো এটার নাম আমি করব, প্রথমে কি করব? আমি জানি তোমরা এখন মনে হচ্ছে যে পারবো এবার, কিন্তু এটাও শিখতে হবে। জানি, বুঝালাম তো আমি। ঠিক আছে, তাহলে কি পেলাম বলো? CO NH3 হোল 6 থার্ড ব্র্যাকেট 3 প্লাস 3Cl মাইনাস। তাহলে কোন অংশের নাম আগে লিখবো? এটা বুঝে গেলাম, এটা আগে লিখবো। এটা বুঝে গেলাম, এটা পরে লিখবো। হ্যাঁ, রুলস অনুযায়ী আগাবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সাথে সাথে আমি চালাকির কাজ একটা করে রাখবো। কি? কারণ এখানে বসাতে গেলে আমাকে তো বার করতেই হবে, বসাতে গেলে বার করতেই হবে, তাই আগে ওটা রেডি করে রেখে দিই। খোরাকি যেটাকে বলা হয়, খোরাকিটা রেডি করে রেখে দিই, তাই না? তাহলে এটা কত হবে বলো তো? x প্লাস 0 ইকুয়ালস টু প্লাস 3। তাহলে কোবাল্ট অবশ্যই কি স্টেটে আছে? প্লাস 3 স্টেটে আছে। এবার নাম লেখা শুরু করো। প্রথমে কি অংশে বলেছি? ক্যাটায়ন। কোন অংশে আছে? ক্যাটায়ন কোন অংশে আছে? অয়নীয়। তাহলে ক্যাটায়ন ও অয়নীয় কত নাম্বার রুলসের কত নাম্বার পয়েন্ট বলো? 4 এর বি। তাহলে 4 এর এটা লাগবে না এখানে, সোজা কথা। 4 এর এ লাগলে বি লাগবে না, 4 এর বি লাগলে এ লাগবে না। হ্যাঁ, তাহলে 4 এর বি তে বলেছে যে এই যৌগের নামকরণ করতে গিয়ে ফার্স্টে যেহেতু আছে ক্যাটায়ন অংশ এবং ক্যাটায়ন অংশটা অয়নীয় অংশে আছে, তাই প্রথমে লিগ্যান্ডের নাম লিখব সংখ্যা সহ। অ্যালফাবেটিক্যালি ছিল নিয়মটা, বাট এখানে অ্যালফাবেটিক্যালি কোনো ব্যাপার আসছে না। তাহলে কটা আছে? NH3 কটা আছে? 6টা। তাহলে প্রথমে সংখ্যাটার উল্লেখ করতে হবে হেক্সা। আর NH3 এর নাম কি? ওখানে লেখাই দিয়ে দেখো, লিখেছি, ওটার নাম অ্যামিন, হেক্সা অ্যামিন। অ্যামিনই নাম, NH3 লিখে নাও। লিগ্যান্ড রূপে অ্যামিন। NH3 মূলক রূপে সেরকম ভাবে ব্যবহৃত হয় না। NH3 এর নাম অ্যামিন। লিগ্যান্ড রূপেই শুধু একে পাওয়া যায়, মূলক রূপে একে পাওয়া যায় না। মূলক রূপে পেলে হয় NH2 পাবো মাইনাস, হ্যাঁ এরকম পেতে হয়, যেটা NH2 মাইনাস তো লিখিয়েছি মনে হয়। চলো তাহলে হেক্সা অ্যামিন। এবার দেখো তোমরা হেক্সা, হেক্সার আ এ আবার অ্যামিনের এ পাশাপাশি দুটো হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। তো আয়োপ্যাকে যেটা অর্গানিকের নাম ছিল, রুলস ছিল, সেখানে কি ছিল? একটা এ বাদ চলে যায়, কিন্তু এখানে একটা এ বাদ যাবে না। ঠিক আছে, এখানে একটা এ বাদ যাচ্ছে না। ঠিক আছে, হেক্সা আর অ্যামিনের প্রথম দুটো পাশাপাশি দুটো অক্ষর এ চলে আসছে। তাহলে আমরা যেটা শিখেছিলাম আইউপ্যাকের অর্গানিকে, সেটা হচ্ছে একটা বাদ দিয়ে দিতে হয়। যদি পাশাপাশি দুটো ই থাকে তাহলে একটা বাদ দিয়ে দিতে হয়, কিন্তু এখানে দুটো ক্ষেত্রে
মানে যদি এ এ পাশাপাশি হয়ে যায়, হেক্সা এবং অ্যামিন লেখার ক্ষেত্রে যদি এ এ দুটো পাশাপাশি হয়ে যায়, তাহলে দুটোকে বাদ দেওয়া যাবে না, দুটোকেই রেখে দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে কি হবে? হেক্সা অ্যামিন। ওকে, তারপরে কোবাল্ট। কোবাল্ট আছে না? কোবাল্ট, কোবাল্ট লিখে দিলাম, কোবাল্ট। তোমরা বলো তো যে এই যে কোবাল্ট, আমি কেন কোবাল্টেড করলাম না? কেন কোবাল্টেড করলাম না? কোবাল্টেড কেন করলাম না? এখানে তো কোবাল্ট, এখানে ফেরাস যেমন ফেরাস যেমন ফেরেট করেছি, ওখানে লিখিয়েছিলাম কোবাল্ট থাকলে কোবাল্টেড হয়, এখানে কেন করলাম? ওয়াইনিও তো এটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কেন লিখলাম না কোবাল্টটা কোবাল্টেড লিখলাম না কেন? হ্যাঁ, উত্তর বলতে আসবে স্যার, আমি আপনি লিখাননি তাই সোজা কথা, এটাই তো অ্যান্সার। আমি লিখার এখন লেখারও লিখতে হবে তোমাকে, ঠিক না? তাহলে এখানে কেন কোবাল্টেড লিখলাম না? আচ্ছা দেখো, থার্ড ব্র্যাকেট কি বলে এটা? ধাতু লেখার সাথে সাথেই, ধাতুর নাম লেখার সাথে সাথেই পাশে রোমান হরফে জার্নস বসে কত বের হবে? +3। তো আমি +3 তো করতে পারবো না, এরকম 3 বসে দিলাম। আচ্ছা, অয়নীয় অংশের গল্প শেষ, মানে ক্যাটায়ন অংশের গল্প শেষ। ক্যাটায়ন অংশের গল্প শেষ। এবার কোথায় ঢুকবো? অ্যানায়নে। তাই অ্যানায়নে কি আছে? 3টা সিএল আছে। অ্যানায়নে আয়নীয় কি রুলস আছে বলো তো? অ্যানায়নে আয়নীয় কি রুলস আছে? হ্যাঁ, শুধু আয়নীয় আয়নটির নাম লিখতে হবে। তাহলে সিএল আয়ন রূপে কি নাম? ক্লোরাইড। আমি যদি ট্রাইক্লোরাইড লিখে চলে আসি, তাহলে স্যার খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে, তাই লিখবো না। কেন অখুশি হবে? কেন অখুশি হবে? কারণ রুলসটাকে লিখেছেন। ঠিক আছে, তোকে নাও, আমি এবার একটা করে করতে দিচ্ছি। ওকে, আশা করি সবাই বুঝে গেছো। প্রবলেম হলে আমাকে বলবে। সুবর্ণা, কেমন বুঝালাম? আমাকে বলেন স্যার, আমরা খাওয়া দাওয়া কম করছি না? আমরা খাওয়া দাওয়া কম করছি। আমাকে লেগেছে মোটো মোটো লাগছে, দিনের পর দিন শুধু মোটাই হয়ে যাচ্ছে। বলো স্যার। ইএন শূন্য, ইএন ও ইএন তো বার করে নেবে। 27 - 3 -3 বেরোবে, জানিস তো -3 বেরোচ্ছে তো, -3 + 2 × 3 4 × বই আছে, কেন 4 × থাকবে? 4 × 3 ঠিকই তো আছে, 2 × কেন এখানে
পড়াই তাই হয়েছে। একটা করতে দেব, একটা করতে দিচ্ছি, লিখো K3FeCl হোল 6 পয়েন্ট এ লিখো, একটা যৌগের নাম লিখে দেখাও। K3FeCl হোল 6 থার্ড ব্র্যাকেট। তাড়াহুড়া করবে না, ভাববে না কম্পিটিশন করছি আমরা, ধীরে ধীরে করো। এই যৌগটার নাম লেখো, যদি সবার ঠিকঠাক হয় তাহলে দ্বিতীয় আরেকটা দেব। এরকম 15টার মতো যৌগ আমি আজকেই প্র্যাকটিস করাবো, তারপরে বাকি তোমাদেরকে করতে দেবো। নামটা বলো, সবার হয়েছে? দাঁড়াও, বলবে না, সবাই সবার হোক। সবার হয়েছে? জিজ্ঞেস করবো, বলো। আয়েশা, আয়েশা নাকি নাম? পটাশিয়াম হেক্সাসাইনিডো ফেরাট, ফেরেট, ভেরি গুড। আচ্ছা, আর 3, তার মানে এইটাই শুধু জানিস। তাহলে ভাবো তো, এখানে 3 দিচ্ছি তাও যা নাম, 4 দিচ্ছি তাও তাই নাম, শুধু জার্নের স্তরটা চেঞ্জ, আর কিছু না। বসো, ওকে। চলো আরেকটা করো তো। K2PdCl4, K2PdCl4 থার্ড ব্র্যাকেট। চলো, ওটা হয়ে গেলে K2 ZnOH হোল 4, K2PdCl4 হয়ে গেলে এইটা করবে পরে, K2 ZnOH হোল 4। এতগুলো করানোর দরকার পড়বে না, তোমরা পারবে আশা করছি। আর কোথায় বললাম? এটা বললাম। পিডি, পিডির নাম কি? প্যালাডিয়াম থাকলে প্যালাডেট হয়েছে। এইটা স্যার, হয়েছে? সবার হয়েছে? প্রথমটা বলো তো। প্যালাডেট 2 ঠিকঠাক আছে কি? 2 বেরোবে? 2 বেরোবে? ভেরি গুড, বসো। পরেরটা হাবিবা বলো। এইটা পটাশিয়াম টেট্রাহাইড্রক্সাইডো জিঙ্কে 2। ভেরি গুড, বসো। টেট্রা হচ্ছে ও বিউটা হচ্ছে, বিউটা কে বলেছে?
টেট্রা। মিউটা হবে না, এখানে সংখ্যা উল্লেখ এভাবে করবে, মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, ঠিক আছে, এরকম ভাবে বলবে। আচ্ছা আরেকটা শিখে নাও, আরেকটা করো। একটু দাঁড়াও। আমি বুঝতে তোমাদের কাছে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এটা করো। উদাহরণ অ্যাপ্রোভেট পেলাম না আমি। ঠিক আছে। देखो FeCH3NC whole 6 Br2 FeCH3 whole 6 NC whole 6 Br2। মিথাইল আইসোসায়ানিড ওটার নাম, মিথাইল আইসোসায়ানিড লিখো, ওটার নাম মিথাইল আইসোসায়ানিডো। माइनस वन माइनस वन
CH3NCH না, ওটা 0 0 করবে, মাইনাসটা দিয়ে দিচ্ছি 0 করবে, CH3NC 0, CH3NC 0। হয়ে গেছে? এসে বলো কি হয়েছে বলো। হেক্সা মিথাইল আইসোসায়ানিডো ফেরাস। আচ্ছা এবার এখানে একটু বলে দিই, হ্যাঁ ফেরাস যদি আগে থাকে এরকম অবস্থা থাকে তাহলে ফেরাসটার নাম আয়রন হয়। হ্যাঁ ঠিক আছে, আগে যদি থাকে তো ওই যে আয়রন থাকলে আয়রনের সাথে একটা মানে নরমালি না ফেরাস লিখলে অসুবিধা নেই, কিন্তু আয়রন লিখবে জায়গায় যদি আগে থাকে। বুঝতে পারলেন না কথাটা? কোথায় আয়রন লিখবে বললাম, কোথায় লিখবে বললাম? যদি ওয়াইনি অংশটা ক্যাটাইনে থাকে আর ফেরাস যদি থাকে সেই ক্ষেত্রে বলছি। হ্যাঁ তাহলে এটা আয়রন লিখলাম, তাহলে এখানে কত বসবে আর কি হবে লাস্টে? ব্রোমাইড। এবার যেটা তোমাদেরকে বোঝানো, আমি বলে পাচ্ছি না, বাট উদাহরণ পাচ্ছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ পাচ্ছি না। এরকম প্রচুর উদাহরণ হয় কিন্তু উদাহরণ পাচ্ছি না, পরে আমি দেখিয়ে দেবো না ভাই। একযোজি লিগ্যান্ড, যারা একযোজি লিগ্যান্ড তাদের ভালো করে শোনো, তাদের সংখ্যা বোঝানোর জন্য যদি তারা একটা থাকে তাহলে মনো, যদি তারা দুটো থাকে তাহলে ডাই, ঠিক আছে, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে একযোজি লিগ্যান্ড বলছি, একযোজি লিগ্যান্ড বারবার বলছি, একযোজি লিগ্যান্ড মনো, ডাই, ট্রাই, টেট্রা, ঠিক আছে চলতে থাকে। কিন্তু যদি একযোজি লিগ্যান্ড না হয়, যদি একযোজি লিগ্যান্ড না হয়, দ্বিযোজি হ্যাঁ বা ত্রিযোজি এরকম যদি হয়, তখন সেক্ষেত্রে ডাই ব্যবহারের জন্য 20 বলতে হবে, 20 দুটো থাকলে 20, হ্যাঁ মনোর জন্য কিছু না। যদি লিগ্যান্ড একযোজি না হয়, যদি একযোজি না হয়, একযোজি না হয় তাহলে আমি উদাহরণটা পরের দিন দেবো, তোমাদের অসুবিধা নেই। হ্যাঁ আজকে উদাহরণটা পাচ্ছি না আমি। যদি একযোজি না হয় তাহলে লিগ্যান্ড যদি দুটা থাকে তাহলে বলবো কি 20, যদি লিগ্যান্ড তিনটা থাকে তাহলে বলবো 30, 30। একযোজি হলে কি বলতাম? একযোজি হলে কি বলছিলাম? ট্রাই। আর একযোজি না হলে 30। লিগ্যান্ড যদি দুটো থাকে তাহলে 20, তিনটা থাকলে 30, আর চারটা থাকলে টেট্রাকিস, টেট্রাকিস, টেট্রাকিস। তাহলে 30 আর চারটা থাকলে টেট্রাকিস, পাঁচটা থাকলে পেন্টাকিস, ছটা থাকলে হেক্সাকিস, সাতটা থাকলে হেপ্টাকিস। তাহলে তোমরা যা করেছো সবই ঠিক আছে, শুধু এখানে কি লিখতে হবে? KIS টা লিখতে হবে, ঠিক আছে? এই যে হেক্সাকিস, তারপরে মিথাইল, বাদ বাকি সব সেম। ওকে, বানানগুলো আমি বানান বলছি, উদাহরণগুলো পাচ্ছি না, বই নাই, একটা দুটো ছিল। ছটা অবধি ঠিকঠাক, সাতটা তো পাবেই না, সাতটা পাওয়া যাবে না, ছটা অবধি ঠিক আছে। হয়েছে? বুঝতে পেরেছো কি? এবার তোমাদের একটা কাজ, কি কাজ? কাজটা হলো যে তোমরা এখন নিজেকে একটু যাচাই করার জন্য দুটা উদাহরণ তোমরা নিজেরা করবে, করে বইটা মিলিয়ে নেবে, পৃষ্ঠা নম্বর বার করবে, তার ছায়া বইয়ের 272 পৃষ্ঠার সবগুলো প্রবলেম সলভ করবে, ঠিক আছে? যেগুলো যেগুলো হবে না সেগুলো
নোট ডাউন করে রাখবে, পরের দিন আমাকে বলবে, আমি করে দেবো। ওকে, আচ্ছা শোনো এবার আইসোমারিজম, চলো পয়েন্ট করো। আইসোমারিজম 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 মানে কি? সমবয়বতা of coordination compound। সমবয়বতা, এরকম প্রচুর যৌগ আছে যাদের গঠন আলাদা, ধর্ম আলাদা, প্রকৃতি আলাদা, কিন্তু গঠন সংকেত একই। বুঝতে পারছো কথাটা? তাহলে তাদেরকে বলবো কি? আইসোমারিজম, সমবয়বতা বলবো। তার মানে যে সমস্ত দুই বা ততোধিক পদার্থ যাদের গঠন আলাদা হলেও গঠনগত সংকেত একই, তাদেরকে পরস্পরের সমবয়ব বলে। আর এই ধর্মটাকে বলা হয় সমবয়বতা। তাহলে লিখে রাখো, দুই বা ততোধিক যৌগ যাদের গঠনগত সংকেত একই হলেও গঠনগত পার্থক্য দেখা যায়। গঠনের পার্থক্য দেখা যায়। তাদের পরস্পরের সমবয় বলে। তাদের পরস্পরের সমবয় বলে। কটা বাজে? 12টা? কই? বারোটা 6 তাদের পরস্পরের সমবয় বলে। সমবয়ব কোঅর্ডিনেশন যৌগে কি রকম সেটা একটু দেখে নিই। কোঅর্ডিনেশন যৌগে প্রথমত দুই রকমের সমবয়ব দেখা যায়। একটা হচ্ছে গঠনগত সমবয়বতা, আর একটা হচ্ছে জ্যামিতিক সমবয়বতা। ঠিক আছে? স্ববর্গীয় যৌগে সমবয়বতা মূলত কয় প্রকার বললাম? দুই প্রকার। একটা হচ্ছে কি গঠনগত বা স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। বা 3 ডাইমেনশনাল। ঠিক আছে? গঠনগত যেটা সেটা আবার বেশ কয়েক প্রকার। একটা হচ্ছে বন্ধনগত, আমি গঠনগতটা করাবো আজকে। একটা হচ্ছে আয়নায়ন, একটা হচ্ছে স্ববর্গীয় স্তরগত,
স্ববর্গীয় স্তরগত, আর একটা হচ্ছে হাইড্রেটেড। ঠিক আছে। ত্রিমাত্রিক মূলত দুই প্রকার। একটা কি, একটা হচ্ছে জ্যামিতিক, বা এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল, একটাকে বলা হয় আলোকীয়। সমবায়বতা। আবার আলোকীয় সমবায়বতা সেটা আবার দুই প্রকার, জ্যামিতিক সমবায়বতা সেটা আবার দুই প্রকার। জ্যামিতিক সমবায়বতা মূলত দুই প্রকারের হয়, দুই রকম হয় বলতে পারি। একটা হচ্ছে সিস, আর একটা তোমরা বলে দাও ট্রান্স। আলোকীয়টা দুই প্রকার, একটা হচ্ছে আলোক সক্রিয়, আর একটা তোমরা বলে দাও। আলো স্টুডেন্ট বলে দাও। একটা নিষ্ক্রিয়। ঠিক আছে, আমি ইংরেজি নামগুলো লিখে দিচ্ছি। এটা লিঙ্কেজ, এটাকে বলা হয় লিঙ্কেজ আইসোমার। এটা আয়োনাইজেশন, এটা হচ্ছে কোঅর্ডিনেশন লেয়ার বা কোঅর্ডিনেটেড, এটা হচ্ছে হাইড্রেটেড। এটা সিস, এটা ট্রান্স, এটা অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, আর এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো সব কিছু আমি ইংরেজিও বলে দিলাম, বাংলাতেও বলে দিলাম। ঠিক আছে, আজকে এটা করাবো, আজকে তোমাদের গঠনগতটা করাবো, দিয়ে ছেড়ে দেবো। মেলায় ঘন্টা হলো কি হলো? সাইয়ারা দেখবো, ওই ঘরে আছে সাইয়ারা। যে কারো এতগুলো সাইয়ারা আছে, ওখানে একটা আছে সাইয়ারা, পাশা ফাটিয়ে দিবে তোমার। হয়েছে? ঠিক আছে, চলো এক এক করে পয়েন্ট করবো। ফার্স্ট পয়েন্ট লিখো বন্ধনগত। আমি এক্সাম্পল একটা করে লিখছি আর সেই হিসাবে বুঝিয়ে দিচ্ছি। লিঙ্কেজ আইসোমার, ফার্স্ট পয়েন্ট লিঙ্কেজ আইসোমার। আমাকে এটা ভালো করে বুঝে দাও, হ্যাঁ? কেউ মাঝখানে ডিস্টার্ব করবে না। আমি খুব জ্বালাই থাকি তোমাদের ডিস্টার্ব করবো। যখন শুরু করে ডিস্টার্ব করবো, স্যার ছেড়ে দেন না, শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা ভাষা বই থেকে দেখে নিতে পারবে। হচ্ছে Cl2CO, এটার বর্ণ হচ্ছে হলুদ। দেখো, এই দুটোকে লিঙ্কেজ আইসোমার বলছে। কেউ লিখবে না, দেখে নাও, দেখে বুঝে নেওয়াটা দরকার বেশি। লিঙ্কেজ আইসোমার বলছে কেন? কারণ কেন্দ্রীয় ধাতুর সাথে সবকিছুর লিঙ্ক ঠিক থাকলেও একটা যে কোনো লিগ্যান্ডের যদি লিঙ্ক যে ডাইরেক্টলি বন্ড হয়ে আছে, তার পরমাণুর পার্থক্য থাকবে। তো গঠনটা একটু দেখে নিই। দেখো যে CO 1 2 3 4 5 6,
এখানে কে কে আছে? একদিকে NH3 আর একদিকে NH3 আর একদিকে NH3 আর একদিকে NH3 আর একদিকে NH3। তাহলে NH3 কটা হলো? আর একটা কে আছে জানো? O N ডাবল বন্ড O। ওকে, তাহলে এই যে যৌগটা, এটাকে আমি না ধরো আয়নে ভেঙে নিয়ে এইটা আমি নাম দিলাম, এটা দাগ দিলাম +2। আরেকটা ছবি আঁকছি, যেটা এই যে ছবিটা, এই ছবিটা এবার দেখো। তাহলে এটাকে আমি এরকম ভাবে আঁকছি, দেখো CO টা মাঝখানে, CO দিলাম 1 2 3 4 5 6। NH3 কটা আছে? 1 2 3 4 5। আর এখানে কি আছে বলো তো? NO2। মনে পড়ছে? এইটা কোন লিগ্যান্ড ছিল বলো তো? কোন লিগ্যান্ড ছিল? অ্যাম্বিডেন্ট। কি লিগ্যান্ড? তারপরে NO2 অ্যাম্বিডেন্ট, যেখানে দুটো দাতা, কিন্তু একটা যৌগতে একজন দাতা আর একটা যৌগতে আরেকজন দাতা, দুটো দাতা কখনোই একসঙ্গে ব্যবহৃত হতে পারবে না। ক্লিয়ার? তা যেহেতু লিংক সরাসরি কেন্দ্রীয় ধাতুর সাথে, লিংকটা এখানে অক্সিজেন, এখানে লিংকটা সরাসরি নাইট্রোজেন, বাট সংকেত একই। এখানেও যটা N, এখানেও তটা N, এখানে যটা H, এখানেও তত H, এখানে যটা O, এখানেও তত O, এখানেও যটা হাইড্রোজেন, মানে সব অল আর সেম। মানে কেন্দ্রীয় ধাতু যে সেখানে, এখানেও কেন্দ্রীয় ধাতু সে সবই আছে ঠিক। কিন্তু হঠাৎ করে দেখা গেল কি যে এ কি বর্ণ দেখাচ্ছে বলো তো? লাল। আর এ কি বর্ণ দেখাচ্ছে? হলুদ। তখন বিজ্ঞানীরা ভাবলেন যে তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওই ব্যাপারটা খুঁজতে গিয়ে দেখছে তো লিঙ্কের গন্ডগোল। এখানে লিঙ্ক ছিল অক্সিজেনের সাথে, এখানে লিঙ্ক ছিল। এরকম আইসোমারকে বলবো কি আইসোমার? বুঝতে পারলে কি? খুব কি টাইম লাগছে? খুব তো টাইম লাগবে, এরকম করে 4টা মাত্র। চলো ঢুকে নাও। তাহলে বন্ধনের পার্থক্য থাকে, এইটা শর্টকাটে লিখে দিলাম। বন্ধনগত পার্থক্য থাকে। হয়ে গেছে? নেক্সট এরকম এক্সাম্পল তোমাকে হয় দিয়ে বলবে কি রকম আইসোমার, বা হয়তো চাইতে পারে যে একটি লিংকেজ আইসোমার উদাহরণ দাও। বইয়ে আছে 2-3টে, তবে একটা করে দেখিয়ে দিচ্ছি উদাহরণগুলো। হ্যাঁ, মানে দেখিয়ে দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি আর কি। বুঝতে পেরে গেছো? এরকম তো এরকম কি কি থাকতে পারে? হয়তো সি এর গন্ডগোল, কোনো জায়গায় সি, কোনো জায়গায় এন, বাদ বাকি সবই সেম। আর কি থাকতে পারে? এস সি এর গন্ডগোল, কোনো জায়গায় এস, কোনো জায়গায় মানে সরি এস সি এর মধ্যে কোনো জায়গায় সি, কোনো জায়গায় এন, এনসিএস আর সিএনএস। হ্যাঁ, এরকম থাকতে পারে। ওকে, তাহলে লিংকেজ আইসোমার কি না চিনতে পারবো। লিংকেজ আইসোমার উদাহরণ দাও, তাহলে মাথায় রাখতে হবে, মুখস্থ করে একটা দিতে হবে। ঠিক আছে? পরীক্ষা আসতে পারে যে লিংকেজ আইসোমার বা বন্ধনগত সমবায়বতা কাকে বলে, একটি উদাহরণ দাও। পারবো না? ওকে, নেক্সট কি ছিল বাবু? আয়ন আইসোমার, আয়োনাইজেশন। আইসোমার CO
থার্ড ব্র্যাকেট NH3 হোল 5 Br, থার্ড ব্র্যাকেট SO4, এটা একটা যৌগ। আরেকটা যৌগ কি CO NH3 হোল 5 SO4, থার্ড ব্র্যাকেট Br। এই যৌগগুলো আমি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, ভালো করে শুনুন, এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। কিরকম এক্সপেরিমেন্ট? যে যৌগ দুটো নিলাম, নেওয়ার পরে তাদের আণবিক ফর্মুলা দেখছি সেম আছে, হ্যাঁ, গঠনগত সংকেত সেম আছে, কিন্তু জলীয় দ্রবণে যখন আমি তাদেরকে চেক করছি যে দ্রবণে কি পাচ্ছি, তো একটাতে পাচ্ছি সালফেটকে আর একটাতে পাচ্ছি বিআরকে। বুঝতে পারলাম? কারণ কি, যারা আয়নে ভাঙে তারা বাইরে আছে, যারা ভিতরে থাকবে তারা কখনোই ভাঙবে না। তাহলে দুজনের গঠনগত সংকেত এক, দুজনের ওজন এক, হ্যাঁ, দুজনের একটা মলিকিউলসের ওয়েট, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ওয়েট মাপছি তো সেম, কিন্তু যখন দ্রবণে পাচ্ছি তো একজনের সালফেট পাচ্ছি, একজনের বিআর পাচ্ছি। তখন বুঝতে গিয়ে দেখা গেল যে না, একজন এরা এরা দুইজন দুই রকম আয়নে ভাঙছে, কিন্তু এদের এদের টোটাল যে ফর্মুলাটা সেটা আবার কি সেম। এই করে দেখা গেল যে এখানে যখন দেখা গেল কি, এই যখন আয়নে ভাঙছে তখন CO NH3 হোল 5 Br প্লাস 2 প্লাস SO4 2 মাইনাস, আর এটা ভাঙলো তো দেখা গেল কি CO NH3 হোল 5 SO4 থার্ড ব্র্যাকেট প্লাস আর Br মাইনাস। তারপরে একটার ক্ষেত্রে দেখছি সালফেটকে পাচ্ছি আর একটার ক্ষেত্রে কি Br কে পাচ্ছি। এখানে কিভাবে বুঝবো স্যার Br আছে নাকি? তো এখানে হঠাৎ করে আমি দিলাম কি Ag চূর্ণ দিলাম, তো Ag চূর্ণ দেওয়াতে AgSO4 তৈরি হচ্ছে না, কিন্তু যখন এখানে Ag চূর্ণ দিচ্ছি তখন হঠাৎ করে দেখছি কি AgBr পাচ্ছি। যাই হোক, যদি AgSO4 উৎপন্ন হয়, মানে যা দিচ্ছি সেখানে ব্রোমাইড আয়ন পাচ্ছি না, সালফেট আয়ন পাচ্ছি, সালফেটের যৌগ পাচ্ছি, কিন্তু এখানে কি পাবো AgBr এর অর্ধেক পাচ্ছি। তখন স্পষ্ট বুঝে গেলাম যে বাইরে আয়ন যারা তৈরি হচ্ছে তারা আলাদা আলাদা, কিন্তু তাদের গঠনগত সংকেতটা বেড়ে গিয়েছে। বুঝতে পারছি? এভাবে আমরা আয়োনাইজেশন আইসোমার ক্লিয়ার করলাম। দেখো এখানে একটু বলে দিই, তোমরা এর আগে পড়িয়েছিলাম SO4 কোন ডেন্টেড লিগ্যান্ড? ফ্লেক্সিডেন্টেড। তো ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কখনো কখনো মনো, কখনো, আর এখানে কি এখানে মনো, তাই না? কেন টুকুলে টুকু বুঝতে পেরেছো কিনা? বলবে না, ওটাই বলছো তো? হ্যাঁ, ওটাই বলছো, ওটা একচুয়ালি নয়। একচুয়ালি যেমন CF, PR, OH, যখনই 2, 3 বা ততোধিক পরমাণু থেকে যাবে তখনই বুঝে নেবে এগুলোতে 20 লাগবে। যেমন EN একচুয়ালি না, ওখানে 20 ইথিলিন ডাইঅক্সাইড, হ্যাঁ, ওইরকম ভাবে করবো। যেমন CL একচুয়ালি, CN একচুয়ালি, PR একচুয়ালি, SO4, SO4 আবার বুঝতে পারছো? নেক্সট কি আছে? সবর্গীয় সমবায়বতা। পয়েন্ট করো, সংজ্ঞাগুলো বই থেকে সুন্দর করে পড়বে, মুখস্থ করবে বারবার। সবর্গীয় সমবায়বতা সবর্গীয় স্তরগত সমবায়বতা। CO NH3 হোল 6 থার্ড ব্র্যাকেট CR
Cl হোল 6 থার্ড ব্র্যাকেট। দেখো এটা একটা যৌগ আর একটা যৌগ Cr NH3 হোল 6 থার্ড ব্র্যাকেট CO Cl হোল 6 থার্ড ব্র্যাকেট। দেখো তো বুঝতে পারছো কি? যখন দেখবো সবর্গীয় স্তরের মধ্যে থাকা কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ড গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? কেন্দ্রীয় ধাতুর সাথে থাকা লিগ্যান্ড গুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা এইটার থেকে এইটা বেশি আরো ভালো হবে, আমি এটা করে দিচ্ছি। CO Cn হোল 6 থার্ড ব্র্যাকেট Cr NH3 হোল 6 থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছো কি? দেখো তো কেন্দ্রীয় ধাতুর সাথে এখানে ক্যাটায়ন অংশ, এটা অ্যানায়ন অংশ। ক্যাটায়ন অংশে কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ড ছিল কে? NH3। সবর্গীয় স্তরে এটা, এখানেও সবর্গীয় স্তরে কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ড ছিল কে? Cl। এখানে চেঞ্জ হয়ে গেল, কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ড হয়ে গেল কে? Cl। তার মানে উল্টা পাল্টি। ওকে, এরকম যদি সবর্গীয় স্তরে কেন্দ্রীয় ধাতুর সাথে যুক্ত থাকা লিগ্যান্ড গুলোর প্রকৃতি আলাদা বা লিগ্যান্ড গুলো যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে যে সমবায়বতা এটাকে বলবো, সেই সমবায়বতাটাকে বলবো কি? সমবায়বতা। এগুলো চিনতে হবে আর মুখস্থ রাখতে হবে উদাহরণগুলো, আর কিছু না। চিনাটা সহজ, মনে রাখাটা একটু টাফ। হ্যাঁ, ওই জন্য বারবার তোমরা বই দেখবে, আশা করছি মনে হয়ে যাবে। নিজের মন গড়াও করতে পারো, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবে বই থেকে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড সেগুলোকে করে নেওয়া। বুঝতে পারছো? বানাতে পারবো কিনা, নিজের মন গড়া বানাতে পারবো কিনা? আশা করছি পারবো। লাস্ট কি? হাইড্রেটেড। দুরাকাত নফল নামাজ পড়লে বল এটা শেষ করে না। হাইড্রেটেড আইসোমার, হাইড্রেটেড আইসোমার। এক নাম্বার CrH2O হোল 6 Cl3। নাম্বার 2 এটার কালারটা বেগুনি, এই কালারটা এটা সবুজ, এটা হালকা সবুজ। কলা পাতা সবুজ হয় না, ওইরকম সবুজ। তো ভালো করে শুনবে, লেখা হয়েছে, লেখো। তিনটা যৌগ লিখেছি। এবার এরা হাইড্রেটেড কি না চিনবো কি করে? হাইড্রেটেড কি না চিনবো কি করে সেটা, হাইড্রেট মানে জল, জলের অণুর সংখ্যার পার্থক্য। কোন কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কেন্দ্রীয় ধাতু মানে কোন কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে কেন্দ্রীয় ধাতু থাকে, সেই ধাতুটা কটা H2O মলিকিউলস কে ধরছে, সেই হিসাবে বলবো তত হাইড্রেটেড। এখানে দেখো এই 6টা জলের কণাকে ধরে নিয়েছে, তার মানে বেশি সংখ্যক হাইড্রেটেড হয়েছে, বেশি সংখ্যক হাইড্রেটেড হয়েছে, বেশি সংখ্যক হাইড্রেশন এনার্জি ছেড়েছে। একই রকম ভাবে এখানে H2O অণুর সংখ্যা কটা? 5টা, তার মানে হাইড্রেটেড কম হয়েছে। তাহলে ওই হাইড্রেটেড কম হয়েছে, তাহলে ওই হাইড্রেটেড যে হাইড্রেট অংশটা সেটা একটা বেরিয়ে গেছে না? দেখো তো বেরিয়েছে না বেরোয়নি? এখানে 5টা নিয়েছে বলে একটা ভিতরে সব Cl কে নিয়েছে, তাহলে Cl বাইরে 3টা। তাহলে ওভারঅল এর সংকেত আর এর সংকেত কি একই? একই, একই, কিন্তু গঠন আলাদা কিনা দেখবো। এখানে তাই 4টা জলের কণাকে নিয়েছে, 2টা Cl কে নিয়েছে, একটা Cl কে বাইরে বের করেছে, 2টা জলকে বাইরে রেখেছে। দেখা গেল কি এদের কালারগুলো আলাদা আলাদা, কালারগুলো আলাদা আলাদা। এখান থেকে বুঝে গেলাম যে তাহলে এরা নিশ্চয়ই সংকেত একই হলেও তাদের গঠনটা আলাদা আছে, আয়নে তারা আলাদাভাবে ভাঙছে, মানে কিছু একটা গল্প আছে এদের। তো এই জন্য এদেরকে আমরা ওই আইসোমার নাম দিতে গিয়ে ভাবলাম যে জলের কণের পার্থক্য আছে, তাই আর কি নাম দেবো? হাইড্রেটেড আয়নটাই দিই। তাহলে এই জন্য এদেরকে হাইড্রেটেড আইসোমার বলা হয়।
তো এখানে আমি H2SO4 দিয়ে চাইছি কি জল শোষণ করতে। গাঢ় H2SO4 জল শোষণ করতে পারে না, জানো তো তোমরা? গাঢ় H2SO4 কি ধর্ম আছে? গাঢ় H2SO4 জলকে শোষণ করতে পারে। তো এই যৌগে দিলাম, তো দেখছি জল শোষণ করতে পারলো না। কত মোল জল শোষণ করলো? 0 মোল জল শোষিত হলো। এখানেও তাই দিলাম, দেখো তো তাহলে কত মোল জল শোষিত হচ্ছে? 1 মোল জল শোষিত হচ্ছে। এখানেও জল দিলাম, গাঢ় H2SO4 দিলাম, তো দেখছি 2 মোল জল শোষিত হচ্ছে। তার মানে বুঝলাম যে এদের কোঅর্ডিনেটেড লেয়ার এবং বাইরের অংশের জলের সংখ্যারই অবশ্যই পার্থক্য, আর এদের যখন আবার গঠনগত সংকেত দেখছি তখন আবার একই। সেই জন্য এদেরকে আমরা নাম দিলাম হাইড্রেট আইসোমার। ওকে, তারপরে এখানে কি Cl কটা পাবো বলো তো? এখানে আবার Cl কটা পাবো? Cl পাবো 3টা। তাই যদি মনে করি যে Ag চূর্ণ দিব, তাহলে কি পাবো? 3টা AgCl পেয়ে যাবো না? পাবো কিনা বলো? পাবো। এখানে একই রকম ভাবে যদি ভাঙি তাহলে কটা Cl পাবো? 2টো Cl। তাহলে Ag চূর্ণ দিলাম, তাহলে 2টা AgCl পেলাম। হ্যাঁ, এখানে এটাকে ভাঙলে একটা Cl পাবো, তাই Ag চূর্ণ দিলে একটা AgCl পাবো। Cl মাইনাস একটা দিলে তাই AgCl একটাই পাবো। বুঝতে পারছো তো আগের এগুলো জিনিস? তো আশা করছি তোমাদের অসুবিধা হয়নি। যদি সমস্যা থাকে বাড়িতে ভালো করে পড়ে এই সমস্যাগুলোকে পয়েন্ট আউট করে রাখবে। যদি না পারো সেগুলো আরো আমাকে পড়ে দেবে। হ্যাঁ, আইপ্যাক পড়া দিলাম। আর এইটা বাকি উদাহরণগুলো তোমরা ঘরে বসে করবে। সেই উদাহরণগুলো থেকে যদি ক্লিয়ার কনসেপ্ট না হয় তাহলে আমাকে বলবে, স্যার এটা কেমন করে হাইড্রেট হলো বা এটা কেমন করে আয়রন হলো, আমাকে একটু বলে দেবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। অনেকটাই টানলাম। আইপ্যাক মানে বিশাল বড় একটা পার্ট কমপ্লিট হলো। তারপরেও কিছু বাকি প্রবলেম থাকতেই পারে, সেগুলো প্রবলেমগুলো পয়েন্ট আউট করে রাখবে। আর আইসোমার গোটাটা করালাম না, আইসোমার শুধু গঠনগত 4টা ভাগ করলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। হ্যাঁ।